হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? এডু এমপ্লয়ি গ্রাম পঞ্চায়েতের অঙ্ক প্রস্তুতি সেট নাম্বার 8-এ সবাইকে স্বাগত। এই সেটগুলোতে তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ। আমি মন থেকে সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই। প্লিজ সবাই দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করো এবং ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে জানিও। কারণ ভিডিওটা দেখছো কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাচ্ছ না। আর সেটগুলো আগে গেমিং টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দিই, অ্যাবাউট সেকশনে তার লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে তোমরা একবার দুবার ট্রাই করবে, তারপরে তোমাদের যে অঙ্কগুলো বেঁধে যাবে সেই অঙ্কগুলো অবশ্যই দেখবে। চলো আমরা এখন শুরু করি অঙ্ক। এ এবং বি একত্রে একটি কাজ 12 দিনে করে। একত্রে যখন বলে তখন আমি কি করি? যোগ করি। 12 দিনে করে। বি আর সি একত্রে কত দিনে করে? 15 দিনে। সি আর এ একত্রে করে কত দিনে? 20 দিনে। সমস্ত অঙ্ক তোমার PYQ ধাঁচের এরকম কিছু নয় যে তুমি যদি এই অঙ্ক প্রত্যেকটা সার্চ করো দেখবে কোনো না কোনো পরীক্ষায় এসছে, হয় রেলের পরীক্ষায়, নাহলে পঞ্চায়েতেরই কোনো পরীক্ষায়। এরকম কিছু নেই যে প্রশ্নগুলো কোথাও থেকে এমনি ধার করে নিয়ে এসছি, এগুলো কোনো না কোনো পরীক্ষায় এসছে। এখন দেখো 12, 15 আর 20 লসাগু কত? 60। তাহলে এদের কাজের এফিসিয়েন্সি কত? 5 বারং 60, 4 15, 3 20। এবার কি বলেছে? সি একা কাজটি কত দিনে করবে? তাহলে একটা জিনিস দেখি, এ দুবার আছে, বি দুবার আছে, সি দুবার আছে, অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। ওকে, 2 ইন্টু এ প্লাস বি প্লাস সি। তাহলে এখন এদের কাজের পরিমাণটা কত? এরা কতটা পরিমাণে কাজ করতে পারে? 5 আর 4 9, 9 আর 4 কত হচ্ছে? 12। তাহলে 12 পরিমাণে কাজ করতে পারে। তাহলে 2 দিয়ে একে কাটো, তাহলে 6। তাহলে এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু কত? 6। এখন আমার দরকার সি, তাই তো? সি একা কাজটি কত দিনে করতে পারে? এ আর বি তোমার কত দিনে করে? সরি, এ আর বি এফিসিয়েন্সি কত? 5। আর টোটাল এফিসিয়েন্সি কত? 6। তাই 6 থেকে 5 চলে গেল, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। আমাকে আর কিছু দেখতে হবে না। তাহলে টোটাল কাজের পরিমাণ কত? 60। সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে কদিন যাবে? 60 দিন। তাহলে সি একা কদিনে কাজটি করতে পারবে? 60 দিনে করতে পারবে। এর থেকে সহজভাবে হবে না। হতে পারে, যদি তোমার কাছে পদ্ধতি থাকে আমাকে পাঠিও। 1500 টাকা দুটি ভাগে এমন ভাগে ভাগ করে দেওয়া হলো যে প্রথম ভাগে 10% হারে 5 বছরের সরল সুদ এবং দ্বিতীয় ভাগে 12.5% হারে 6 বছরের সরল সুদের সমান হয়। তাহলে 12.5% কত টাকা ধার দেওয়া হয়েছে? মানে দুটো সমান হবে, তাই তো? তাহলে একটা কাজ করি, আমি প্রথমে ধরলাম একটা অংশ ধরলাম এক্স, আর একটা অংশ তাহলে কত হবে? 1500 মাইনাস এক্স। এই হলো আমার দুটো অংশ। এখন এখান থেকে দেখো, যেহেতু আমার সরল সুদের কথা বলছে, এখানে কত হচ্ছে? 50%। এখানে কত হচ্ছে? 6 বারং 72। আর 6 যদি 0.5 এর সাথে গুণ করি হচ্ছে তোমার 3। তাহলে 72 আর 3 কত হচ্ছে? 75%। টোটাল কত হলো? 75%। এখন আমাকে কি বলেছে? 12.5% হারে কত টাকা ধার দেওয়া হয়েছে? আমি ধরে নিচ্ছি এক্স এর ক্ষেত্রে 12.5% মানে এক্স ইন্টু 75%। এক্স টাকা তোমাকে ধার দেওয়া হয়েছিল 75%, সেটা ইকুয়াল টু যে টাকাটা পাচ্ছি সেটা হলো 1500 মাইনাস এক্স, তার কত? 50% এখানে হয়েছে না? তাহলে সেটা আমি ধরলাম 50% টাকা পেয়েছে। আমি দুটো ভাগে ভাগ করেছি। এবার উভয় পক্ষ থেকে পার্সেন্টেজ মনে মনে উঠিয়ে দাও। ওকে, উঠিয়ে দিলাম পার্সেন্টেজ। এবার তুমি 25 দিয়ে কাটো, কত হচ্ছে? 2। 25 দিয়ে কাটো, কত হচ্ছে? 3। তাহলে এখানে 3x ইকুয়াল টু 15 দুনি 30, 3000 মাইনাস তোমার কত? 2x। তাহলে এখান থেকে আমি 2x ওই পাশে চলে গেলে কত হয়? 5x ইকুয়াল টু 3000। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে? 5 6 30, 6 0 0। তাহলে কত? 600 টাকা। তাহলে x কি ধরেছিলাম? x এর ক্ষেত্রে 75 মানে কি 12.5% ধরেছিলাম। তাহলে আমার উত্তর কোনটা? বি, 600 টাকা। ক্লিয়ার করতে পারলাম? এক অসাধু ব্যবসায়ী 20% লাভে একটা দ্রব্য বিক্রি করে এবং দ্রব্যটি ওজনে 20% কম দেয়। তার মোট লাভের শতকরা হার কত? 20% লাভে, অর্থাৎ 100 টাকার মাল সে, এটা তার কস্ট প্রাইস আর এটা তার সেলিং প্রাইস, 120 টাকা বিক্রি করলো, তাই তো? অথবা আমি
এইখানে 100-র বদলে অন্য কিছু লিখতে পারি, যেমন 20% লাভ, মানে 20% মানে 1/5, মানে 5 টাকার মাল 6 টাকা বিক্রি করেছে, 5 টাকার মাল 6 টাকা, বা 100 টাকার মাল 120 টাকা বিক্রি করেছে, তারপর কাটাকাটি দিয়ে একই হবে। এবার বিক্রি করে এবং দ্রব্যটি ওজনে 20% কম দেয়। ওজনে 20% যদি কম দেয়, তার মানে আমি কি বলতে পারি, আর এখানে আমার 20% কম দিয়েছে, অর্থাৎ দেখো 20% মানে তোমার 5-1, মানে 4 টাকার জিনিস সে 5 টাকা বিক্রি করে দিয়েছে, তাই তো? মানে একটা কম দিয়েছে, 4-এর মাল সে 5-এ বিক্রি করে দিয়েছে। তাহলে 4-5 20। এখানে এক কাজ করতে পারি, এখানে যেহেতু রয়েছে, তাহলে 2 বার কাটো, এখানে তোমার 3 বার যাচ্ছে, 5 দুগুণে কত, আরো কাটাকাটি যায়, ঠিক আছে? এই 5 কেটে যায়, তাহলে এখানে 2:3 থাকে, তাহলে 2-এ কত লাভ? 1 লাভ। তাহলে হাফ লাভ মানে কত হয়? 100 থেকে তাহলে কত? 50%। ক্লিয়ার করতে পারলাম? একদম। আরো একভাবে করা যেতে পারে সূত্র ফর্মুলা ফেলে, কিন্তু এটা সব থেকে সহজ পদ্ধতি। একটি নির্বাচনে 8% ভোট দেননি, ঠিক আছে? তার মানে 100% ভোটের মধ্যে তার মধ্যে 8% কি করেনি? ভোট দেয়নি। 8% ভোট দেয়নি, 8% বাদ দিয়ে দাও। আর প্রার্থী মোট ভোটারে 48% ভোট পেয়েছে, মানে 100-তে 48% ভোট পেয়েছে। আর ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করেছে, নির্বাচিত মোট ভোটারের সংখ্যা কত? এখন একটা কাজ করি, আরেকজন ভোটার কত পেয়েছে তাহলে? 48 আর 8 কত হচ্ছে? 56। তাহলে বাকি যে থাকে সে হলো তোমার 44% পেয়েছে, তাই? সরি, 44% পেয়েছে। এবার একটা জিনিস বোঝো, এদের মাঝখানে পার্থক্য কত? 4%। একটা জিনিস দেখো, এখানে মোট ভোট পেয়ে এত ভোটে জয়লাভ করেছে, মানে 4% সে বেশি ভোট পেয়েছে। তাহলে 4% সমান কত? 1100। তাহলে 100% সমান কত? 100% এখানে ক গুণ? 25 গুণ। এখানে তাহলে কয় গুণ? 25 গুণ হবে, অবভিয়াসলি। তাহলে 25 গুণ মানে 5, 5 আর 2 7, 2 0 0। তাহলে 27,500 ডি নম্বর। একটি পাত্রে দুধ এবং জলের অনুপাত দেওয়া আছে 7:3। খুব মুশকিল। এই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিয়ে সমপরিমাণ জল মেশালে নতুন মিশ্রণ দুধ এবং জলের অনুপাত 1:1 হবে। তাহলে এক কাজ করি, আমি ধরে নিচ্ছি যে এক্স পরিমাণ আমাকে তুলে নিতে হবে, আর এটা ধরি আমি 7 লিটার, আর এটাকে ধরি 3 লিটার। তাহলে 7 লিটার থেকে তোমার এক্স পরিমাণ তুলে নিতে হবে, তার মানে কি প্রথমে আমার 7x পরিমাণ তুলে নিতে হলো। একটা জিনিস দেখো, ঠিক সেই পরিমাণ আমি কি মিশাচ্ছি? জল মিশাচ্ছি, অর্থাৎ 3 লিটারের সঙ্গে ঠিক সেই পরিমাণ আমার কি মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে, অর্থাৎ 7x পরিমাণ জল মেশানো হচ্ছে। এই তো কাজ ছিল। তাহলে আমার কি হচ্ছে? 1:1, অর্থাৎ দুটো আমার সমান হচ্ছে। ওকে, একভাবে হতে পারে। এখান থেকে আমি ক্যালকুলেশন করে কত করতে পারি? 7 7 14, এখানে কত হচ্ছে? 3 4, এখানে কত হচ্ছে? 7 7 14, তাই তো? 14x। তাহলে এখান থেকে x এর মান যদি করি, তাহলে এখান থেকে কাটাকাটি যাচ্ছে 2, এখানে যাচ্ছে তোমার 7, তাহলে 2/7 হচ্ছে। x এর মান কত হলো? 2/7। অর্থাৎ আমাকে 2/7 অংশ কি হচ্ছে? তুলে নিতে হচ্ছে। 2/7 অংশ তুলে নিতে হচ্ছে, এবং তারপরে আমি 2/7 অংশ কি করছি? জল মেশাচ্ছি। অন্য কোনোভাবে কি এটা করা সম্ভব? 7:3, আর এখানে কত? 1:1 হবে। 1:1 মানে আমি এমন একটা সংখ্যা দেখি আমি যদি 5:5, তার মানে কত? 1:1, 6:6, 1:1। কিন্তু এখান থেকে দেখো তো, -2, এখানে কি করা হয়েছে? +2। যে পরিমাণ কি নিয়েছি? তুলে দিয়েছি। যে পরিমাণ তুলে নিয়েছি সেই পরিমাণ আবার কি জল আবার অ্যাড করেছি। তার মানে 7 ভাগের কি 2 ভাগ তুলে নিয়েছি না? তাহলে এই একটা পদ্ধতি, আর এই একটা পদ্ধতি, দুটো পদ্ধতিতে করতে পারি। ওকে, ক্লিয়ার করতে পারলাম? পরে আমি করতে যাচ্ছি। দুটি ট্রেন যথাক্রমে 72 কিলোমিটার আর 54 কিলোমিটার ঘন্টা বেগে পাশাপাশি দুটি সমান্তরাল লাইনে একই দিকে অগ্রসর হয়েছে। একই দিকে অগ্রসর হলে পরে কি করব? আমি মাইনাস করব, কোনো কথা নেই। তাহলে এখান থেকে কত হচ্ছে? 18 কিলোমিটার পার আওয়ার।
যদি দ্রুতগামী ট্রেনটি ধীরগামী ট্রেনে বসে থাকা এক ব্যক্তিকে 18 সেকেন্ডে অতিক্রম করে, তবে দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য কত? তাহলে আমাকে যদি দৈর্ঘ্য বের করতে হয়, দেখো 18 কিলোমিটার পার আওয়ার, এখানে আমি কি পেয়েছি 18 কিলোমিটার পার আওয়ার, তো সেটাকে আমি কি করব 5/18 দিয়ে গুণ করলাম, মিটার পার সেকেন্ড হলো। এবার তার সঙ্গে আমি এই যে 18 সেকেন্ড, এখানে 18 সেকেন্ডের জায়গায় অন্য কিছু দেওয়া থাকতে পারো, সে 18 সেকেন্ড দিয়ে গুণ করে দাও, তাহলে এখান থেকে কত হচ্ছে 90 মিটার। কত পেলাম 90 মিটার। এইটুকু শুধু ক্যালকুলেশন, আমাকে শুধু বুঝতে হবে এই যে কি কি ভাষা এ বলেছে। পরের অঙ্কটা দেখো, এই অঙ্কটা ভালো করে বোঝাবো, ভালো করে বুঝবে, কারণ এই ধরনের অঙ্ক বারে বারে রেলওয়ের পরীক্ষায়ও আসে। এই পরীক্ষা তো আসেই, তার সঙ্গে রেলওয়ের পরীক্ষায়ও আসে, সুতরাং এটা ভালো করে দেখবে। এই ক্ষেত্রে আমি তোমাকে শর্ট ট্রিক্সও বলবো। ওকে, প্রথমে এক্স এর মান দেয়া আছে, এখানে কি আছে এক্স স্কোয়ার দেয়া আছে, আর এখানে 1/x স্কোয়ার দেয়া আছে। তাহলে একটা জিনিস বোঝো, এখানে আমার কি দরকার, এইদিকে আমার 1/x এর মান দরকার না? তাহলে 1/x ইকুয়াল টু কত 1/3 প্লাস 2x, 2√x, সরি 2√2, এটাই তো দেয়া আছে। এবার একটা জিনিস বোঝো, এটাকে আমি সংক্ষেপে কিন্তু করতে পারি। সংক্ষেপের নিয়ম যে আমি শর্ট ট্রিক্স গুলো শেখাচ্ছি তার মধ্যে তোমরা শিখতে পারবে। চাইলে পারে শর্ট ট্রিক্স এর সিরিজটা দেখো, সামনের সপ্তাহ থেকে আমি দিচ্ছি। যদি তুমি এই ভিডিওটা অনেক পরে দেখে থাকো তাহলে দেখবে যে শর্ট ট্রিক্স এর পরপর টাইপ আমি দিয়ে দিয়েছি। এবার দেখো, আমি নিচে কি রাখবো না, রুট রাখবো না, 2 প্লাস 2√2, তাহলে যার সামনে রুট আছে তার সামনে আমি চিহ্নের পরিবর্তন করলাম, তাহলে 3 মাইনাস 2√2। আমি এটাকে আরো শর্ট করব, তাহলে এ, এটাকে তুমি এ প্লাস বি ধরতে পারো, আর এখানে এ মাইনাস বি ধরতে পারো। তাহলে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, 3 স্কোয়ারে কত হয় 9, মাইনাস 2, 2 দুগুণে 4, আর এখানে √2 গুণ করে 2, তাহলে 8। তাহলে নিচে এখানে পার্থক্য কত হলো 1, তাহলে এখানে 3 মাইনাস 2√2, অর্থাৎ কত 3 মাইনাস 2√2 পেলাম। কার মান 1/x এর মান। এবার যদি x প্লাস 1/x কে আমি যোগ করে দিই, তাহলে x কত 3 প্লাস 2√2 আর প্লাস 3 মাইনাস 2√2, এটা কেটে গেল, থাকলো কত 6। এবার এই মানটা যদি বের করতে হয়, তাহলে x প্লাস 1 মান পেয়েছি, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার বের করতে হলে কি করি আমি, এই যে যেটা আছে তার হোল স্কোয়ার মাইনাস সূত্রের 2 ইকুয়াল টু কত হলো 636 মাইনাস 2 34। ক্লিয়ার করতে পারলাম? এবার এই মানটা আরো সহজে বের করা আমি শেখাচ্ছি। দেখো, শুধুমাত্র এই বিষয়টা দেখলে পারে তোমার অঙ্ক এবার জলের মতো সহজ মনে হবে। 34 উত্তর এটিও আমি দেখিয়ে দিয়েছি। এবার ভালো করে খেয়াল করো, এটা যদি a স্কোয়ার করি কত হয় 9, এর যদি a স্কোয়ার করি কত হয় 2 দুগুণে 4, আর √2 তার স্কোয়ার কত হচ্ছে 8, পার্থক্য কত 1। যদি এখানে পার্থক্য 1 হয় তাহলে কিছু করতে হবে না, 1/x এর মান কত 3 মাইনাস 2√2, অর্থাৎ √2 বাদ দাও, এটার মান দুবার নিয়ে নাও, অর্থাৎ কত হচ্ছে x প্লাস 1/x ইকুয়াল টু কত 6। ক্লিয়ার হলো? আমি ডিটেলসে বোঝালাম, এবার আমি 2 লাইনে বোঝালাম। এবার যদি এর মানটা নিতে হয় তাহলে 6 স্কোয়ার মাইনাস 2 36 মাইনাস 2 34। এর থেকে সহজভাবে বোঝানো সম্ভব? অবশ্যই বোঝানো সম্ভব আরো সহজভাবে, যদি তুমি শর্ট ট্রিক্স গুলো দেখো। এবার কোনো বৃহত্তম সংখ্যা দিয়ে এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে একই ভাগশেষ থাকে। তাহলে এক কাজ করি, এখানে যে সংখ্যাগুলো আছে সেটা দিয়ে দেখি যে কোন কোন সংখ্যা ভাগ যাচ্ছে। 7 দিয়ে যদি একে কাটি, 7 তেরং 91, 0 ভাগশেষ থাকে, একে ভাগ করলে থাকে কি না, সুতরাং এটা আমার যাচ্ছে না। 13 দিয়ে যদি ভাগ করি 7 তেরং 51, সুতরাং এখানে তোমার 0 ভাগশেষ থাকে, এটা ভাগ যাচ্ছে না, সুতরাং এটাও যাবে না। 9 যদি ভাগ করি তাহলে এখানে 91 কে 1 থাকে, আর 9 দিয়ে 5 9 কত 45, তাহলে -2, তাহলে 4 9 কত 36, তাহলে এখান থেকে আরো ভাগশেষ বেশি থেকে যায়, তাহলে এটাও যাচ্ছে না, তাহলে একমাত্র 4 পড়ে থাকে। এবার আমি এটাকে একটু হিসাব করি, যে 4 যে পড়ে থাকে 4 যে আমি দাগিয়ে নিলাম, তাহলে 4 কি আদতে উত্তর হবে? তাহলে 4 দিয়ে একে যদি কাটি কবার যাচ্ছে 4 দশে 40, থাকে তোমার 3 রিমাইন্ডার। 4 দিয়ে যদি 91 কে কাটি কত থাকে 88, 88 থেকে 3, 88 91 কত হলে 3,
তাহলে একে যদি কাটো, দেখো 180 বা 180কে তো ভাগ দেওয়া যায় 4 দিয়ে, আর পরে থাকে কত 3, তাহলে সব ক্ষেত্রে কত থাকে রিমাইন্ডার 3। তাহলে এখানের মধ্যে সব থেকে বড় সংখ্যা কত 4, যদিও এদের মধ্যে সব থেকে ছোট সংখ্যা 4, তবু সব থেকে বড় সংখ্যা 4 হিসেবে কি কারণে ধরা হলো, যে রিমাইন্ডার সেম থাকবে। একজন ব্যাটসম্যান তার 17তম ইনিংসে 87 রান করায় তার গড় রান আগের চেয়ে 3 বৃদ্ধি পেয়েছে। তাহলে দেখো গড় রান 3 বৃদ্ধি পেয়েছে 17তম ইনিংসে, তাহলে 3 সাধারণ কত 51। তাহলে এই 51 রানটা সবাইকে ডিস্ট্রিবিউট করা হয়েছিল, তাহলে তার রান কত করেছে 87, 51 বাদ দিয়ে দাও কত হচ্ছে 36। তাহলে এটা 17তম ইনিংসের আগে অর্থাৎ 16তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল 36। এবার 17তম ইনিংসে সে 87 করেছে, এবার গড় রান তোমার 3 করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 3 যোগ করে দাও কত হচ্ছে 39। তাহলে 17তম ইনিংসের পর তার গড় রান কত 39। এবার যদি বলে 16তম ইনিংস পর্যন্ত তার গড় রান কত ছিল, তাহলে সেটা আমার 36। একটি আয়তাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেয়া আছে। মাঠের বাইরে চারিদিকে 2 মিটার চওড়া একটা রাস্তা আছে। যদি রাস্তার ক্ষেত্রফল এত বর্গমিটার হয় তবে মাঠের ক্ষেত্রফল কত? কি অবস্থা! তাহলে এই হলো আমার, ভালো করে দেখো, বাইরের রাস্তা যদি মাপতে হয় তাহলে আমার কি করতে হবে, এটা তোমার কি দৈর্ঘ্য, এটা তোমার প্রস্থ, তাহলে এটা তোমার 5x, এটা তোমার কত 3x, তার সঙ্গে 2 মিটার করে আছে, তাই তো? তার সঙ্গে কত আছে 2 মিটার করে প্রত্যেকটা ক্ষেত্রে। তাহলে 5x + 2 ইন্টু কত 3x + 2, সরি 5x + 2, এদিকে 2 এদিকে 2, তার মানে কত হচ্ছে 4, এখানে তোমার 4 মাইনাস, এবার 5x ইন্টু 3x ইকুয়াল টু কত হয় 176। এই একটা পদ্ধতি, ওকে। সেখান থেকে আমি x এর মান পাবো, তারপরে x এর মান বসিয়ে দিলে আমি অঙ্কটাকে কিন্তু করতে পারবো। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করি, 3 কত 15, আর এইখানেও 15 আছে, 3 15 এখানে, তাহলে এটা তো বাদ যাবে এটুক শিওর। তাহলে এক কাজ করি, এখান থেকে 3 কত হচ্ছে 15x প্লাস 5 4 কত, ওকে 3 15x স্কোয়ার, 4 কত 20x, এর 5 দিয়ে গুণ করা হয়ে গেছে, এবার এটা দিয়ে গুণ করি, 4 দিয়ে গুণ করি, 3 কত 12x, 4 কত 16, মাইনাস 3 15x স্কোয়ার, তাহলে এটা বাদ চলে গেল, ইকুয়াল টু 176। এখান থেকে এটা যোগ করলে কত হচ্ছে 32x ইকুয়াল টু 176, এখানে 16 ওইদিকে গিয়ে বিয়োগ করে দাও, 16 যদি বাদ দিই তাহলে 0 6 1 160, তাহলে 16 দুগুণে 32, তাহলে এখানে কয় বার যাচ্ছে 5 বার যাচ্ছে, x এর মান কত 5। এবার কি বলেছে ক্ষেত্রফল কত সেটা নির্ণয় করতে তো বলেছে, তো তবে মাঠের ক্ষেত্রফল কত, মাঠের ক্ষেত্রফলের সূত্র কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, 3 15 ইন্টু প্রস্থ কত 5, 5 আর 5 কত হচ্ছে 5 5 25, এবার গুণ করে দাও, তাহলে 250 10 এর সাথে গুণ করলে আর 5 এর সাথে গুণ করলে 125, তাহলে 5 7 3 375, 375 কোথায় আছে, জটিল অঙ্ক একটু। একটি দোকানদার একটি দ্রব্যের ধার্য মূল্যের উপর 20%, তারপরে 10% পরপর দুটি ছাড় দিলেও এত টাকায় দ্রব্যটি বিক্রি করে, তাহলে দ্রব্যের ধার্য মূল্য কত, 20% আর 10% সাকসেসিভ করে দাও, 20% প্লাস 10% মাইনাস 20 ইন্টু 10 ডিভাইড বাই 100, তাহলে এখানে থাকছে কত 2 28, তাহলে টোটাল হয়ে যাচ্ছে কত 28%। এবার 28% কি করেছে ছাড় দিয়ে দিয়েছে, 28% যদি ছাড় দেয় তাহলে সে বিক্রি করেছে কত 72%, হ্যাঁ একই না, তাহলে আমি ধরে নিলাম x এর 72% মানে 72/100 ইকুয়াল টু 504, 7 7 49, 7 দুগুণে 14, 7 বার যাচ্ছে, তাহলে x এর মান কত 700 পটা যাচ্ছে। একটি কাজ করতে b এর থেকে কি বলছে, a একটি কাজ করতে b এর থেকে দ্বিগুণ সময় এবং c এর থেকে 3 গুণ সময় নেয়,
তারা একত্রে একটি কাজ 2 দিনে শেষ করতে পারে, তাহলে বি একা কাজটি কত দিনে করবে? ভালো অঙ্ক। তাহলে একটা জিনিস দেখি, এ বি আর সি, বি এর থেকে দ্বিগুণ সময় নেয়, আর সি এর থেকে 3 গুণ। তাহলে এই যে 3 আর এই যে 6, 3 দুগুণে কত? সরি, 3 আর 2, 3 দুগুণে কত হচ্ছে? 6। তাহলে এ এর মান তুমি 6 ধরো। এবার বি এর থেকে দ্বিগুণ, তাহলে যদি বি এর যদি আমি 3 ধরি, তাহলে দেখো তো এখানে 6 গুণ হচ্ছে নাকি? সরি, বি এর থেকে দ্বিগুণ, বি এর যদি 3 ধরি, তাহলে এর তোমার 6 হচ্ছে, 3 দুগুণে 6। সি এর তাহলে কত হবে? নিশ্চয়ই 2। তাহলে 2 হলে পরে তার মানে কত হচ্ছে? 3 দুগুণে 6। দেখো তো বার হচ্ছে নাকি? এত আমি দিন ধরছি, ডে ডে ডে। এবার এদের কাজের এফিসিয়েন্সি বের করব। লসাগু নিলাম 6, কত হবে? একবার যাচ্ছে, এখানে যাচ্ছে 2 বার, এখানে যাচ্ছে 3 বার। টোটাল যোগ করলে কত হয়? 3 আর 2, 5 আর 1, 6। ওকে, 3 আর 2, 5 আর 1, 6। তাহলে 6 ইউনিট এরা কাজ করে। তাহলে এবার কি বলছে? তারা একত্রে কাজটি 2 দিনে শেষ করে। তারা 6 ইউনিট একদিনে কাজ করে, একদিনে 6 ইউনিট। তাহলে 2 দিনে কত করবে? 12 ইউনিট। তাহলে টোটাল কাজ কত? 12 ইউনিট। এবার বি একা কাজটি কত দিনে করবে? বি এর তোমার এফিসিয়েন্সি কত? 2। তাহলে একে 2 দিয়ে ভাগ করে দাও, তাহলে কত হচ্ছে? 6 দিন। বোঝা গেল? পরেরটায় যাচ্ছি। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে, ভাই কেন এই অঙ্কগুলো দাও কেন? এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে, দেখো প্রতিকূলে অর্থাৎ কি? প্রতিকূলে তোমার ডাউন স্ট্রিম না আপ স্ট্রিম, মানে উপরের দিকে যাচ্ছে, মানে আপ স্ট্রিম। তাহলে প্রতিকূলে তোমার আপ স্ট্রিম যাচ্ছে 24 কিলোমিটার। তাহলে 24 ডিভাইড বাই ইউ দিয়ে ভাগ করলাম, ইউ মানে এক্স মাইনাস ওয়াই, ঠিক আছে? এক্স মাইনাস ওয়াই, তার মানে ইউ দিয়ে ভাগ করে দিলাম। এবং স্রোতের অনুকূলে অর্থাৎ ডাউন স্ট্রিম, তাহলে কত? এই 36, তাকে আমি ডাউন স্ট্রিম দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি পাবো কি? টোটাল পাবো 6 ঘন্টা। কি করলাম? এই যে প্রতিকূল অর্থাৎ আপ স্ট্রিমে যেটা যাচ্ছে, প্রতিকূলে মানে উপরের দিকে যেটা যাচ্ছে, অর্থাৎ স্রোতের বিপরীতে যেটা যাচ্ছে, তাকে আমি আপ স্ট্রিম দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ গতিবেগ দিয়ে ভাগ করে দিলাম। তাহলে আমি কি পাচ্ছি? একটা সময় পাবো। এবং একইভাবে অনুকূলকে, এই যে অনুকূলটা রয়েছে, অনুকূলকে আমি কি করলাম? ডাউন স্ট্রিম দিয়ে ভাগ করে দিলাম, তার একটা সময় পাচ্ছে। একইভাবে দেখো, এবং প্রতিকূলে 36 কিলোমিটার, 36 কিলোমিটার কি? প্রতিকূল মানে আপ স্ট্রিম, ইউ প্লাস তোমার 24 কিলোমিটার যেতে, তাহলে 24 কিলোমিটার অনুকূলে মানে ডাউন স্ট্রিম, কত? 6.5 ঘন্টা লেগেছে। এবার এক কাজ করে দেখো তো, আমি যে কোনো একটা বাদ দেবো। স্রোতের বেগ আমাকে বের করতে বলেছে। কি বলেছে? স্রোতের বেগটা কত সেটা বের করো। আমার জায়গাটা একটু কমই আছে, তাহলে এই ক্ষেত্রে আমি ইউকে অথবা ডি কে বাদ দেব। এক্ষেত্রে তুমি যে কোনো একটা বাদ দিতে পারো, আমি ইউকে বাদ দিচ্ছি। তাহলে 24 আর 36 এর লসাগু কত? 72। তাহলে আমি এখান থেকে 72 নিয়ে আসছি। 72, 72 এর জন্য কত দিয়ে গুণ করেছি? 3 দিয়ে গুণ করেছি। 72 ডিভাইড বাই ইউ, 3 দিয়ে গুণ করলে কত হয়? 36 গুণিত 3, 108 ডিভাইড বাই ডি, 318। এর সঙ্গে 72 ডিভাইড বাই আপ স্ট্রিম প্লাস তোমার 24 গুণিত এখানে কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে গুণ করেছি। 24 দ্বিগুণী কত? 48 ডিভাইড বাই কত? ডি ইকুয়াল টু 6 দ্বিগুণী 12 আর 1 13। এবার যদি বাদ দিয়ে দিই, বিয়োগ করে দিই, এখান থেকে এটা বিয়োগ করলাম, এখান থেকে এটা বিয়োগ করলাম, এখান থেকে এটা বিয়োগ করলাম, তাহলে 48 108 থেকে বাদ গেল, তার মানে থাকে কত? 60 ডিভাইড বাই কত? ডাউন স্ট্রিম ইকুয়াল টু 18 থেকে 13 বাদ গেল, থাকে কত? 5। 5 দিয়ে যদি 60 কে কাটি তাহলে হচ্ছে তোমার 12। তাহলে ডাউন স্ট্রিমের ডি ইকুয়াল টু কত পেলাম? 12। এবার এই ডি 12 যে কোনো একটা সমীকরণে বসাও। এই একটা সমীকরণ আমাদের ছিল, আর এই একটা সমীকরণে, যে কোনো একটা সমীকরণে বসালেই হবে। এটা দশমিক আছে, আমি বসাবো না, প্রথম সমীকরণে বসাই। তাহলে 24 আমি এখানে করছি একদম এইদিকে, 24 ডিভাইড বাই আপ স্ট্রিম প্লাস 36 বাই 12 ইকুয়াল টু কত হচ্ছে? 3 ইকুয়াল টু কত? 6। 3 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত হয়? 3 3 দিয়ে একে কাটো, 3 24, আপ স্ট্রিম ইকুয়াল টু কত? 8। আপ স্ট্রিম ইকুয়াল টু কত পেলাম? 8। এবার স্রোতের বেগ আমাকে বের করতে বলেছে। স্রোতের বেগ যদি বের করতে বলে, তাহলে আমাকে কি বলতে হয়?
ডাউন স্ট্রিম মাইনাস আপ স্ট্রিম ডিভাইড বাই 2, তাহলে 12 মাইনাস 8 ডিভাইড বাই 2 কত পাচ্ছে? 2 কিলোমিটার পার ঘন্টা। ক্লিয়ার করতে পারলাম? একটু বড় হয়ে যাচ্ছে তাই না ভিডিওগুলো? কিছু করার নেই আপাতত, কারণ যে টাইপের অঙ্ক আমি যদি না বোঝাই তাহলে আমি শুধু করে গেলেই অসুবিধা। একটি ভগ্নাংশে হরকে 200%, এবার দেখো হরকে 200% এবং লবকে 200% এবং হরকে 150% বৃদ্ধি করা হলো, নতুন ভগ্নাংশ কত হবে? এবার দেখো ভগ্নাংশ নতুন ভগ্নাংশ এত, তাহলে মূল ভগ্নাংশ কত? মূল ভগ্নাংশ ধরছি এক্স বাই ওয়াই। এবার 200% বাড়ানো হয়েছে মানে কি? এক্স কে 200% মানে এক্স যদি থাকে তাহলে সেটাকে 2x বাড়ানো হয়েছে, তাহলে 2x আমি যোগ করে দিচ্ছি। আর 150% বাড়ানো হয়েছে মানে তোমার দেড় বাড়ানো হয়েছে, তাহলে কত? 1.5 ওয়াই বাড়িয়েছে, ইকুয়াল টু কত? 9/35। এখানে কি বোঝা গেল কি বললাম? দেখো এক্স এর 200% 200 ডিভাইড বাই 100, তার মানে কত হলো? 2x। তারপরে আরেকটা কত ছিল? ওয়াই এর তোমার কত? 150%, 150 ডিভাইড বাই 0.000, এখানে কত? ওয়াই 1.5। ওকে, এবার দেখো এখান থেকে কত? 3x, এখান থেকে কত? 2.5 ওয়াই। 2.5 কে আমি এরকম লিখতে পারি 5 ডিভাইড বাই 2 ইকুয়াল টু কত? 9/35। এবার 2 উপরে চলে যায়, সেই 2 উপরে নিয়ে নিলাম আগে। 2 ইন্টু 3x ডিভাইড বাই 5y ইকুয়াল টু 9/35। 3 দিয়ে যদি একে কাটি কত হয়? 3 থেকে 9, 2 দিয়ে কাটছে না, 5 দিয়ে একে কাটো, 7 বার যাচ্ছে, তাহলে এক্স বাই ওয়াই এই 2 এইখানে গিয়ে সাথে সাথে গুণ হয়ে যাচ্ছে 14, 3/14। তাহলে আমাদের আগের অনুপাতটা কত ছিল বা ভগ্নাংশ কত ছিল? 3/14। কোথায় আছে? এই নম্বরে। এই অঙ্কটা 15 নম্বর, এই অঙ্কটাও কিন্তু বারে বারে বিভিন্ন পরীক্ষায় এসেছে। চলো এবার a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু যদি 0 হয়, তাহলে তোমার কি সূত্র মনে আছে? a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব ইকুয়াল টু 3abc। এটুকু মনে থাকলে এবার অঙ্ক হয়ে গেল। এবার তাহলে এর মান জিজ্ঞেস করেছে, মানে a স্কোয়ার ডিভাইড বাই বিসি, বি স্কোয়ার ডিভাইড বাই সি এ, সি স্কোয়ার ডিভাইড বাই এ বি। লসাগু কত বলো? এ বি সি, তাহলে এখানে কত হবে? এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে এবার দেখো তো তার মান পেয়েছি 3abc, abc, তাহলে abc বাদ গেল, থাকে কত? 3। ক্লিয়ার হলো? একদম। পরেরটা যাচ্ছে। এটি সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য আছে 12 এবং অপর দুটি বাহুর অন্তর দেয়া আছে কত? 7। তাহলে একটা জিনিস কি মনে আছে? 5, 12 আর 13, এরা তো সমকোণী ত্রিভুজের 3টে বাহু হয়, অর্থাৎ এটাকে কি বলবো আমি? ট্রিপলেট। আর এদের মাঝখানে কত? 7 পার্থক্য, সেটাই দেয়া আছে 7 পার্থক্য। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল কত? এক্ষেত্রে আর একটু বুঝতে হবে, এটা তোমার 13, এটা 5, এটা ধরো 12, অথবা এই দুটোকে উল্টে দাও। 5 আর 12 যে কোনো জায়গায় ধরতে পারো, এখানে 13 জায়গাটা ফিক্সড, অতিভুজের কথা বলে দিয়েছে। তাহলে হাফ ইন্টু ভূমি কোণটা 12, উচ্চতা কত? 5, 2 দিয়ে একে কাটো, তাহলে 6, 5 6 কত? 30। এক ব্যক্তি 8,000 টাকা দুটি অংশে ভাগ করে যথাক্রমে 15% আর 10% সরল সুদ দিল। যদি 1 বছর পর মোট এত টাকা সুদ পায়, তবে 15% হারে তিনি কত টাকা ধার দিয়েছে? তাহলে 15% হারে তিনি x টাকা ধার দিয়েছে, তাহলে এটা x টাকা। তাহলে এক কাজ করি, প্রথম x টাকার 15%, ওকে, 15% মানে 15/100 প্লাস এই যে 8,000 টাকা, তার থেকে আমি x বাদ দিলাম, সেটা আবার কত পার্সেন্ট? 10% দিল, তাই তো? তাহলে 10/100 ইকুয়াল টু কত হলো? 1050। আমি একদম এইদিকে করছি এবার। তাহলে এখান থেকে আমার কাটলে পরে কত থাকে? 3/20, তাহলে 3x ডিভাইড বাই 20 প্লাস এখান থেকে এটা কাটলে পরে থাকে কত? 1/10। 10 দিয়ে যদি 8,000-এর সাথে 1/10 দিয়ে 8,000-এর সাথে গুণ করি, তাহলে কত থাকে? 800 পড়ে থাকে, মাইনাস x/10 পড়ে থাকে, এই x দিয়ে এর সাথে গুণ হলো, ইকুয়াল টু কত? 1050।
800 ওই পাশে গিয়ে বিয়োগ হয়ে যাবে, তাহলে কত থাকে? এটা বাদ চলে গেলে থাকে 250। এখান থেকে লসাগু কত? 20। 3x মাইনাস কত থাকে? 2x ইকুয়াল টু কত? 250 ইকুয়াল টু কত? এখানে পাচ্ছে উপরে থাকছে x, আর এই 20 এই পাশে গিয়ে গুণ হয়ে যাচ্ছে 25 আর 50, তারপরে দুটো শূন্য। এবার x এর ক্ষেত্রে কি ধরেছিলাম? 15% এর ক্ষেত্রে ধরেছিলাম। হ্যাঁ একদম 15%, তাহলে 15% এর জন্য কত? 5000। তাহলে বাকি যে টাকাটা 10% যদি বলতো তাহলে আমার সেটা 3000 হতো। এটা তোমার 10% এর জন্য 3000। আর মাত্র 3টে অঙ্ক। চিনির মূল্য খুব মুশকিল অঙ্ক একটা। চিনির মূল্য যদি 20% হ্রাস পায়, এক ব্যক্তি 160 টাকায় এত কেজি চিনি বেশি পায়, প্রতি কেজি চিনির প্রকৃত মূল্য কত? এবার দেখো, নিউ প্রাইস আর অরিজিনাল প্রাইস এর মধ্যে ফর্মুলা রয়েছে, আমি সেই ফর্মুলা ধরেই করব। ওকে, আমি তোমাকে নিউ প্রাইস এবং অরিজিনাল প্রাইসের ফর্মুলা দুটোই বলে দিচ্ছি। নিউ প্রাইস ইকুয়াল টু কত? টোটাল প্রাইস ইনটু পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ চেঞ্জ মানে আমি এটাকে আরেকটু কেটে দিই। ওকে, নিউ প্রাইস অর্থাৎ নতুন মূল্য ইকুয়াল টু কত? টোটাল প্রাইস, টোটাল মানি, সরি প্রাইস নাই, মানি মানে যত টাকা আমার কাছে আছে, ইনটু পার্সেন্টেজ চেঞ্জ। পার্সেন্টেজ মানে 20% কি হয়েছে? হ্রাস পেয়েছে, তাহলে সেই 20% ডিভাইড বাই তোমার এখানে এক্সট্রা যেটা পেয়েছি, এক্সট্রা কোয়ান্টিটি ইনটু 100, তাহলে তুমি পাবে নতুন প্রাইস। কিন্তু আমাকে চেয়েছে কি? আগের প্রাইস। তাহলে এই 100 জায়গায় তুমি কি করবে? নতুন প্রাইস মানে ওল্ড প্রাইস, এখন আমার ওল্ড প্রাইস ইকুয়াল টু কত? টোটাল মানি ইনটু পার্সেন্টেজ চেঞ্জ ডিভাইড বাই এক্সট্রা কোয়ান্টিটি ইনটু 100 মাইনাস পার্সেন্টেজ চেঞ্জ। দেখো এবার আমি বসাই, দেখি উত্তরটা আসছে নাকি। তাহলে টোটাল মানি কত? আমার কত আছে? 160 টাকা। পার্সেন্টেজ চেঞ্জ আমার কি বলেছেন? যে চিনির মূল্য 20% হ্রাস পায় এবং এক ব্যক্তি 160 টাকায় এত কেজি বেশি চিনি পায়, তাহলে প্রতি কেজি চিনির মূল্য কত? 160 টাকা। 160-এর থেকে আমি কি করলাম? পার্সেন্টেজ চেঞ্জ, কত পার্সেন্ট হ্রাস পেয়েছে? 20%। তাহলে সে 20 লিখলাম, এক্সট্রা পেয়েছি কত? 2.5। আর এখানে 100 থেকে পার্সেন্টেজ চেঞ্জ যদি বিয়োগ করে দিই তাহলে থাকে কত? 80। 80 দিয়ে কেউ ভাগ করো, তাহলে কত হচ্ছে? 2। একদম। এবার দেখো ওখানে থাকছে কত? 40। 40 থেকে 40 এখানে 2.5 কে আমি কত লিখে? 5/2, সেই 2 উপরে নিয়ে নাও। তাহলে 5 দিয়ে যদি 40 কাটো 8, 8 দুগুণে কত? 16, তাহলে 16 টাকা। আর উপরেটা তুমি নিউ প্রাইস ক্যালকুলেশন করবে, এটা তোমার নিউ প্রাইস। তোমাকে যেটাই বলবে এই দুটো ফর্মুলা দেখো, শুধুমাত্র এখানে 100 আর ওল্ড প্রাইসের জন্য এখানে তুমি বিয়োগ করে দেবে, যে জিনিসটা তোমাকে বাদ দিতে বললো এই মাত্র। প্রচুর সময় নিয়ে নিচ্ছি তাই না সেটটি করতে। একটি ব্যাগে 1 টাকা 50 পয়সা এবং 25 পয়সার মুদ্রার মূল্যের অনুপাত কত আছে? 5:3:1। যদি ব্যাগে মোট এতটি মুদ্রা থাকে তবে 50 পয়সার মুদ্রার সংখ্যা কত? দেখো 1 টাকা 50 পয়সা 25 পয়সা, মূল্য দেয়া আছে কত? 5, 3, 1। এবার দেখি তাহলে মুদ্রা সংখ্যা যদি বের করি, দেখো 5 টাকার 5টি মুদ্রা হবে। ওকে, 50 পয়সার মূল্য যদি 3 টাকা হয় তাহলে 50 পয়সা আমার কয়টা লাগবে? 3 দুগুণে 6টা লাগবে। 1 টাকা হওয়ার জন্য 50 পয়সা আমার কয়টা লাগে? 2টো।
আর এখানে 25 পয়সার 1 টাকা হতে হলে আমার কয়টা মুদ্রা লাগবে? 4টি। তাহলে 6 আর 4 কত হচ্ছে? 10 আর 5 15। তাহলে টোটাল কত হলো? 15টি মুদ্রা বা 15 ইউনিট মুদ্রা। এই যে 15 ইউনিট মুদ্রা ইকুয়াল টু কত বলেছে? মোট 180। 180। তাহলে 1 ইউনিট ইকুয়াল টু কত হলো? 1 ইউনিট ইকুয়াল টু তোমার এটা যদি বাদ যায় তাহলে 12। এখন আমার কত বলেছে? 50 পয়সার মুদ্রার সংখ্যা জিজ্ঞেস করেছে, মানে 6 ইউনিট ছিল বা 6টি। তাহলে 6 ইউনিট 6 বরং কত? 72। উত্তর কোনটা? একটি বাদর, ভালো করে দেখো, অঙ্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটি বাদর 10 মিটার উঁচু একটি পিচ্ছিল বাসে ওঠার চেষ্টা করছে। সে 1 মিনিটে 2 মিটার ওঠে এবং পরবর্তী 1 মিনিটে 1 মিটার নিচে নামে। বাসের শীর্ষে পৌঁছাতে বাদরটি কত মিনিট সময় লাগবে? তাহলে এক কাজ করি, প্রথমে 1 মিনিটে 2 মিটার প্লাস হলো, পরের 1 মিনিটে 1 মিটার মাইনাস হলো। তাহলে আমার কত হলো? 2 মিনিটে কত গেল? +1। তাহলে এইভাবে +1 +1 +1, অর্থাৎ কি প্রত্যেক 2 মিনিট করতে করতে এইভাবে যাবে। তাহলে একটা জিনিস বোঝো, একদম লাস্টের আমি যদি 8 বার যাই, এরকম 8 বার যাই, মানে কত? 8 মিটার উঠলো। তাহলে 8 দিন কত? 16 মিনিট। কিন্তু 17 মিনিটের সময় সে তো 10 মিটার উঠে গেছে। হ্যাঁ কি না? 17 মিনিটের সময় 10 মিনিটে, এবার 18 মিনিটে সে কি এবার নামবে? এবার বলছে সে কখন উঠবে। ওঠা হয়ে গেছে, এবার নামলো কি নামলো না সেটা আমার দেখার দরকার নেই, আমাদের ওঠা পর্যন্ত চেয়েছে। কি বলছে? বাসের শেষে পৌঁছাতে বাদরটি কত সময় লেগেছে? তাহলে 17 মিটার, 17 মিনিট। কত মিনিট লেগেছে? 17 মিনিট। যা, শেষ। অনেকটা বড় একটা সেট। ওকে, সমস্ত অঙ্ক হয়ে গেছে, উত্তরমালা দেয়া রয়েছে, কোথাও অসুবিধা হলে বলো। আর সেটগুলো কেমন লাগছে সেটা অবশ্যই বলো, যেহেতু আমাদের মোটামুটি একটা লম্বা সেট হলো এটা একটা, তাই না? একটু কঠিন সেটের মধ্যে চলে গেছি, কিন্তু আমার মনে হয় এই সেটগুলোই আমাদের ভবিষ্যতের জন্য অত্যন্ত কাজে দেবে। তোমার পরীক্ষা হলে তোমার কতটা পরিমাণ লেভেলের দরকার সেই লেভেলটা এখান থেকে যাচাই করে নিতে পারছো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লাইক এর যেন কম না পড়ে, সাবস্ক্রাইব করতে যেন ভুলে না যাও, কমেন্ট অবশ্যই করবে, আর তোমার বন্ধু এবং বান্ধবীকে শেয়ার করবে, দুজনে এক জায়গায় চাকরি করবে।